বাংলাদেশ আওয়ামী লীগ একটি বৃহত্তর সংগঠন। এশিয়া মহাদেশে বাংলাদেশ আওয়ামী লীগ একটি বৃহত্তর সংগঠন। এই সংগঠনকে আপনি নিষিদ্ধ করে ডিঅ্যাক্টিভ করতে পারবেন না, বরং নিষিদ্ধ করার কারণেই আওয়ামী লীগের প্রতি মানুষের আগ্রহ বেড়ে গেছে। আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ না করতো, আগ্রহ, সিম্পেথি সব বেড়ে গেছে কিন্তু হ্যাঁ শুধু বেড়ে, আগ্রহ শুধু না। তাই নেই, আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ না করতো, আওয়ামী লীগের কর্মীরা এত ডেসপারেট হতো না। এমনকি ভেতরে ভেতরে আওয়ামী লীগের নেতারা সক্রিয় হচ্ছেন, সবাই না, কেউ কেউ সক্রিয় হচ্ছেন পরিকল্পিতভাবে। তারা একটা সিদ্ধান্ত এখন নিয়ে সিদ্ধান্ত নিতে পেরেছে। আওয়ামী লীগ যদি নিষিদ্ধ না করতো, তাহলে আওয়ামী লীগ ভাবতো সামনে জাতীয় কি স্থানীয় নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন, সেই অংশগ্রহণ করতো, এই ধরনের চিন্তা ভাবনা থাকতো। তারা কিছুটা আপোষকামী হয়ে যেত। নিষিদ্ধ করে আওয়ামী লীগের জন্য খুব উপকার করেছে। আওয়ামী লীগ এখন বুঝে ফেলেছে তার আর কোনো জায়গা নেই, তার পিঠ দেয়ালে ঠেকে গেছে। তাই তাকে যতটুকু সম্ভব তাকে আগে যেতে হবে, কারণ পিছনে তো দেয়াল। তো কি দেয়াল? মাটির দেয়াল তো নয়, এমনকি সেটা ইটের দেয়ালও না, সেটা সিমেন্টেরও না, টোটালি পাথরের দেয়াল। তো আওয়ামী লীগের পক্ষে তার পিছন থেকে পালায় যাওয়ার আর সুযোগ নেই। দেয়ার ইজ নো চান্স, কোনো চান্সই নাই। আওয়ামী লীগকে মানে পালিয়ে যাওয়ার সুযোগ দিলে আওয়ামী লীগ পালিয়ে যেত, কারণ আওয়ামী লীগ তো বিপ্লবী দল না। অর্থাৎ বিড়ালকে আপনি বিপ্লবী বানিয়ে ফেলতেছেন, অর্থাৎ বিড়ালকে আপনি সিংহে পরিণত করতেছেন। আওয়ামী লীগ, আবারও বলি, আওয়ামী লীগ বিপ্লবী দল না। আওয়ামী লীগ বলেও নাই তারা বিপ্লবী দল, তাদের ম্যানিফেস্টোতেও তা লেখা নাই। যেভাবে বিড়ালকে আপনি দরজা জানালা বন্ধ করে পেটাচ্ছেন, এবার তো বিড়ালকে আওয়ামী লীগ মানে বিড়ালকে আপনাকে সিংহ হতেই হবে, উপায় নাই, তাকে বাঁচতে হবে। এরাই কাজটা করেছে। প্রথমে আওয়ামী লীগকে আংশিক নিষিদ্ধ করলো, কার্যক্রম নিষিদ্ধ, এবার সংসদ আইন পাশ করে নিষিদ্ধ করলো। এমনকি মারপিটও তারা কম রাখতেছে না, আওয়ামী লীগের উপর নির্যাতন করাও কিন্তু কমায় নাই কোনো অংশে। সর্বশেষ একটা প্রতারণা করলো। ইলেকশনের সময় তাদের ভোট নিল, ভোট নেওয়ার পরে পার্লামেন্টে গিয়ে তাকে আইন করে নিষিদ্ধ নিষিদ্ধ করলো, করলো। হ্যাঁ। তারা প্রথমে বিএনপির কাছ থেকে, সংখ্যালঘুদের কাছ থেকে নাকে রুমাল দিয়ে হলেও ভোট নিল, এমনকি জামাতেরাও নিল। কিছু কিছু এলাকার খবর জানি যেখানে জামাতকে ভোট দিয়েছে খোদা আওয়ামী লীগ। খোদা আওয়ামী লীগ কেন দিয়েছে? যে বোধহয় একটু নিঃশ্বাস নিতে পারবো। কিন্তু না, বিএনপি জামাত, আওয়ামী লীগ ভুল করতে পারে, জামাত বিএনপি ভুল করে না। জামাত তো ভুল করবেই না, জামাত কখনোই তার শত্রুকে ছাড় দেয় না। আওয়ামী লীগ ছাড় দেয়, বিএনপি তো ছাড় দিতে বাধ্যই। আওয়ামী লীগও ছাড় দিয়েছে, কিন্তু জামাত তাদের ছাড় দেয় নাই, দিবেও না কোনোদিন। সেটা আপনি এবার প্রমাণ পেয়ে গেছেন। তো সেই কারণেই এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগকে সামনে এগিয়ে যাওয়া ছাড়া উপায় নেই। তার প্রতিক্রিয়া আপনি এগুলো মিছিল শুক্রবার, এরপরে দেখবেন শনিবার, তারপরে দেখবেন সোমবার, এইভাবে আস্তে আস্তে সপ্তাহের 7টি দিনে আওয়ামী লীগ মিছিল করবে। তারপরে একদিন সারা মাস মিছিল করবে। তারপরে একদিন হয়তো তারা ক্ষমতায় চলে যাবেন মানে কোনো না। আইনজীবীদের ইলেকশনে পর্যন্ত তাদেরকে ইলেকশন করতে দেওয়া হলো না। এতে করে কি হলো? তাদের কাস্টিং হচ্ছে 36%। মানে 27,000 আইনজীবী এখানে মেম্বার, কাস্টিং হচ্ছে 36। এটা একটা আরেকটা এখন আপনি যখন মানে ব্রাজিলকে বাদ দিয়ে ধরেন, ধরেন আপনি সৌদি আরব আর তুরস্ক বিশ্বকাপ খেললো, ধরেন আপনি বাংলাদেশ আর হংকং বিশ্বকাপ খেললো, ধরেন আপনি ভারত আর শ্রীলঙ্কা ফুটবলে বিশ্বকাপ খেললো, কে যাবে খেলা দেখতে? কে যাবে? মাগনা দিলেও তো যাবে না। তো রাজনীতিও তো একটা গেম, সেটাও তো একটা খেলা। আপনি যদি খেলার সাথে তুলনা করেন, সেখানে তো প্রতিদ্বন্দ্বী থাকতে হবে। যদি সেখানে বিএনপি থাকতো, দেখা যেত যে 90% ভোট কাস্ট হতো, কারণ সেখানে স্পিরিট থাকতো। দুই দলের পক্ষে জিততো সেটা পরের প্রশ্ন, স্পিরিট থাকতো। আমি বুঝতে পারি না প্রতিদ্বন্দ্বী ছাড়া নির্বাচন করে কি লাভ? যে খেলাতে ফিক্সড থাকে, ম্যাচ ফিক্সিং হয়, সেটা তৃপ্তি কথা, কোনো তৃপ্তি নাই। কোনো আগামীতে এই সমস্যা রিস্ক নিতে চায় না আরকি। ঝুঁকি নিতে চায় নিতে চায় না, তার মানে কি? তার মানে হলো যে সে খেলতে জানে না, বা সে প্রতিদ্বন্দ্বীকে আগেই হেরে গেছে। আমি যদি ভালো খেলোয়াড় হই, একজন ভালো খেলোয়াড় কিন্তু ভালো খেলোয়াড়ের সাথে খেলতে চাইবে। আমি দাবা খেলি, আমি ফুটবল খেলি। এখন দাবা খেলা যদি একটা আনাড়ি লোকের সাথে খেলে, মানে যার কোনো রেটিং এর মধ্যেই নেই, তাকে আমি হারালাম, ওটা কোনো তৃপ্তি আছে নাকি? নাই, থাকে না। ওর মধ্যে কোনো প্রকৃত খেলোয়াড়ের কোনো তৃপ্তি থাকে না। এখন মনে করেন যে তারেক রহমান আমার সাথে নির্বাচন করলো এবং জিতলো, এতে তার কি তৃপ্তি? তারেক রহমান আমার সাথে যদি ধরেন বগুড়া ইলেকশন হলো, সেখানে আমি ইলেকশন করলাম আর আমার প্রতিদ্বন্দ্বী তারেক রহমান, সেইখানে সে বিপুল ভোটে জিতলে কি যায় আসে? তার স্ট্যাটাস কি হবে? শেখ হাসিনা যদি আমার সাথে ইলেকশন করেন এবং সেখানে জিতেন, কি স্ট্যাটাস হবে সেখানে?
আপনার মির্জা ফখরুল সাহেব যদি আমার সাথে সরিষাবাড়ি বা জামালপুর ইলেকশন করেন এবং তিনি জিতেন, তাতে তার কি হবে? আমার সাথে তার তো তুলনা হয় না। শেখ হাসিনাকে ইলেকশন, তারেক রহমানকে শেখ হাসিনার সাথে গিয়ে জিতে দেখাই দিতে হবে তিনি জিততে পারেন। মির্জা ফখরুল সাহেবকে শামীম ওসমান অথবা আপনার হাসান মাহমুদ সাহেব অথবা ওবায়দুল কাদের সাহেবের সাথে নির্বাচন করতে হবে, করে দেখাই দিতে হবে পাশ করলাম। তাহলে ওইখানে ফেল করলেও সমস্যা নেই। ধরেন তারেক আপনি রহমান প্রাইম আমার সাথে মিনিস্টার তারেক রহমান তার স্কুল জীবনের সহপাঠী মানে সহপাঠী জুনিয়রদের নিয়ে একটা অনুষ্ঠান করেছেন প্রাইম মিনিস্টার অফিসিয়াল। আমি ওদের ছবিগুলো দেখতেছিলাম। ওরা যেহেতু প্রাইম মিনিস্টারের স্কুল জীবন ছিল, শাইন স্কুল ছিল, রেসিডেন্সিয়াল মডেল ছিল, দুইটার সবাই কিন্তু প্রতিষ্ঠিত, কিন্তু নানাভাবে প্রতিষ্ঠিত মানুষ, এবং তারা জানে এই এই মানুষটা তাদের স্কুলে স্টুডেন্ট হিসেবে ভালো ছিল না, এবং উনি ওই যে আগে যে একটা ইয়ে ছিল না, এসএসসি এইচএসসি পরীক্ষার জন্য গ্রামে যেত মানুষ, জানা গ্রামের আছে। জি, স্কুলে জি। গ্রামের স্কুলে পাশ গ্রামে করা, পরীক্ষা দিয়ে পাশ করে আসতে হ্যাঁ, হবে। পাশ ২ করা, জায়গায় ভর্তি হতো। উচ্চ ২ জায়গায় ভর্তি শিক্ষাতে হতো। গ্রাম যাত্রা, হ্যাঁ, উনিও কিন্তু এইচএসসিটা ওইভাবে পাশ করছেন। মানে সে ঢাকা থেকে পাশ করে না এসএসসি তারেক রহমান। এইরকম একটা ম্যানেজ করা ছিল, হ্যাঁ। তাই নাকি? উনার একজন সহপাঠী আমাদের অনুষ্ঠানে আসেন, উনি বলছেন ঘটনাটা আমাদের। নাকি ভয়াবহ ব্যাপার। আমার জানা আছে, আমি জানতাম যে আমরা যখন কলেজে পড়ি তখন দেখতাম যে তখন তো মফস্বল কলেজগুলোতে নকল হইতো। যারা ওই যে আদু ভাই হয়ে গেছে পাশ করতে পারে না, তারা দেওয়ানগঞ্জ, ইসলামপুর, সরিষাবাড়ি মানে উপজেলা লেভেলগুলো আরো বিভিন্ন জায়গায় পরীক্ষা দিতে আসতো পাশ করার জন্য। আইসা প্রিন্সিপাল, কলেজের ভিপি, টিএনও এদের ম্যানেজ করতো। অবিশ্বাস্য ব্যাপার। এগুলো আগেও ছিল। তারা বলছে যে আমার এই চান্সটা দিয়েন। ঠিক আছে? এরকম ২-৪ টা আদু ভাইয়ের বদলে আমি বইসা পরীক্ষা দিয়েছি। ঠিক আছে? আমার মনে আছে এগুলো। এগুলো চলতো আগে। চলতো। এখন চলে কিনা? এখন তো ওটা লাগে না। এখন তো ইউনিভার্সিটিতে পরীক্ষা খাতা তারাই লিখে দেয়, সমস্যা নাই। বোর্ডে লিখে দেয়। এখন আরো সুবিধা হয়েছে, ডিজিটালাইজড হয়ে গেছে। কোনো সমস্যা নেই। এখন তো আরো সুবিধা। ফরিদ ভাই, আমরা পার্লামেন্টে কিন্তু সবাই মুক্তিযুদ্ধ হওয়ার চেষ্টা করতেছেন, হ্যাঁ। এর আগে তো প্রথম মুক্তিযোদ্ধা, শিশু মুক্তিযোদ্ধা, হ্যাঁ, প্রথম নারী মুক্তিযুদ্ধ, এগুলো আসছিল। এখন আব্দুল্লাহ তাহেরও বলতেছেন তিনি একজন শিশু মুক্তিযোদ্ধা, হ্যাঁ। তারপরে জামাতের আমির তো দাবি করছেন শহীদ পরিবারের সদস্য উনি। তার এখন কেউ সেই যুদ্ধাপরাধী আজহার, উনিও দাবি করতেছেন ওনারা মুক্তিযোদ্ধা, উনি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। সদস্য। এখানে মুক্তিযুদ্ধ ২ টা জিনিস। মুক্তিযুদ্ধ কিন্তু তারা ওন করে না, মুক্তিযুদ্ধটাকে আবার এনজয় করার চেষ্টা করে কিন্তু তারা। এখানে ২ টা জিনিস প্রমাণ হয়। একটা হইলো যে এরা কত বড় বাটপার ও মুনাফেক, মিথ্যাবাদী, এটা প্রমাণ হয়। আরেকটা প্রমাণ হয় যে মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে কেউ রাজনীতি করতে পারবে না। মানে ওইটা যে একটা অহংকারের বিষয়, যেটা আমরা বলি, এই যে এরা কথায় কথায় বলে যে ওই পুরানা চেতনার কথা বাদ দাও, এক ক্যাসেট বাজানো বাদ দাও। বোঝা গেল ওই ক্যাসেট তাদেরও বাজাইতে হয়। মানে যারা মুক্তিযুদ্ধ বিরোধী তাদেরও আজকাল পরিচয় দিতে হচ্ছে। ওদের সেটার মুরদে কোলায় না। কত বড় এত বলুক, বলুক এরা যারা ৭১ মুক্তিযুদ্ধ বিরোধী ছিল। সাহস করে বলুক না একটু। এত না মুরদ, তারা নাকি আল্লাহ ছাড়া কারো ডরায় না। একটু বলুক। বলেই ফেলুক। কিসের মুক্তিযুদ্ধ? এগুলো বলুক। যে তারা স্বাধীনতা ৭১ মুক্তিযুদ্ধ বিরোধিতা করেছে। এখনো কুলাইতেছে না। তার মানেটা কি? মানে বাংলাদেশে যে এই যে ৭১ চেতনা যে এখনো কার্যকর, যতই চাপা মারুক, এরা যতই বেহেশতের টিকিট নাকের সামনে দিয়ে ঘোরাক, এরা যতই কোরআন, হাদিস, মসজিদ, মাদ্রাসা মানুষের আশপাশ দিয়ে ঘোরাক, ৭১ যে তাদের আকাম কুকাম আছে, তা কিন্তু তারা মুছে ফেলতে পারে নাই। তার জন্য মাঝে মধ্যে ৭১ আবার সাফাই গাইতে হয়। সাফাই সাক্ষী আনতে হয় বাঁচার জন্য। কেবল তো শিশু মুক্তিযুদ্ধ দাবি করতেছে, কয়েকদিন পরে হয়তো ভ্রূণ মুক্তিযুদ্ধও দাবি করতে পারে। ভ্রূণ মুক্তিযুদ্ধও দাবি করে ফেলতে পারে যে তখন আমি ৭১ আমি ভ্রূণের মধ্যে ছিলাম, মায়ের ভ্রূণে। আবার আরো দাবি করতে পারে নেক্সটে যদি কোনোদিন সরকারি দলে আসে, যে আমার দাবি করতে পারে যে আমার বাবার স্বপ্নেও আমরা মুক্তিযুদ্ধ, বাবা যেহেতু মুক্তিযুদ্ধের স্বপ্ন দেখেছে, সেই বাবা জন্ম দিয়েছে, তাহলে আমিও স্বপ্ন মুক্তিযুদ্ধও দাবি করে ফেলতে পারি। কারণ এদের তোর মুখে ট্যাক্স লাগে না। এই বাংলাদেশে সবকিছুই বলা যায়। এখানে আপনি দাড়ি টুপি রেখে যা ইচ্ছা তাই বলবেন, আপনার বিরুদ্ধে কারো কিছু বলার নাই। এই যে দেখেন না, মুফতি আমির হারামজাদা, বর্তমানে জামাতের যে লিটিল পোস্টার বয় এমপি হয়ে আছে, সে কি বলেছিল
যে আওয়ামী লীগে তার ২ কুল আছে, অর্থাৎ মামা মামা খালু তো আছেই, পাশাপাশি তার বাপদাদারা অনেকে আওয়ামী লীগ করে। খোঁজ নিয়ে দেখো, বলে নাই? বলেছে। আজকে সে জামাতের পোস্টার বয় এবং জামাতের এমপি। এইরকম মিথ্যুক ধোঁকাবাজ এই মুনাফিকদের কথা কি বলবো? এদের এরা জামাত, আপনি আল্লাহ যদি, এখন এটা বলা ঠিক না, আল্লাহ কেন যে শয়তান বানাইছে, শয়তান না বানায় জামাত ইসলাম বানাইলেই তো হইতো। আর কারোরই লাগতো না এরকম ধোঁকাবাজি, এরকম মিথ্যা, আর কারোর দরকার ছিল না। শয়তানের কাজ, শয়তান এরকম মিথ্যা কথা বলতে পারবে না। জামাত কনফিডেন্টলি যেভাবে মিথ্যা কথা বলতে পারে, এটা আজাজিল মোকরম শয়তান নিজেও বলতে পারবে না। পৃথিবীর কোন মিথ্যাবাদী তো দূরের কথা, সবচেয়ে বড় শয়তান মানে ইসলামের পরিভাষায় যে শয়তান, সেই শয়তানের পক্ষে তো মিথ্যা কথা বলা সম্ভব না। পোলাপান তারা এত কিভাবে দুষ্ট, বলবে যে তার পোলাপান বাপ এত হইলো দুষ্ট, একজন একজন লিখে ফেলছে কিন্তু জাইমা রহমান ভুল মুক্তিযোদ্ধা। এই তো লিখে ফেলছে, বুঝতে পারছি। লিখবে 2 দিন পরে এগুলো বলেই ফেলতে পারে মানুষজন। শুধু তাই না, বলে ফেলতে পারে যে আবার দাবি করতে পারে যে তারেক রহমানের যে কাজের, তার আম্মার যে কাজের মহিলা ছিল ফাতেমা, সেও সহকারী মুক্তিযোদ্ধা ঘোষণা দিতেই পারে। আপনার বললাম তো, এই দেশে ট্যাক্স লাগে না। না, এটা এই তো দেশে যদি একটা তালিকা বেরোচ্ছিল। ফাতেমা হচ্ছে গৃহ পরিচারিকা মুক্তিযোদ্ধা। পরিচয়কার কোটায় মুক্তিযোদ্ধা হয়ে যেতে পারে, হ্যাঁ, অস্বাভাবিক কিছু। ফাতেমা। এই দেশে যদি আইন সঠিকভাবে চলতো, মিথ্যা বলার জন্য আদালতে যাওয়া যাইত, তাহলে জামাতের এমপি একটাও সংসদ তো দূরের কথা, ঘরেও থাকতে পারতো না, জেলে থাকতে হইতো। যেভাবে তার ঠাড়া ভরা মিথ্যা কথা বলে। আমি প্র্যাকটিস করতেছি অবশ্য, যদি কোনোদিন রাজনীতিতে আসি ভাবছিলাম মিথ্যা কথা কেমনে শিখবো। তো একজন বুদ্ধি দিল, কয় তোমার কি, আমি বললাম ভাইরাম তো ঠাড়া ভরা মিথ্যা বলতে পারবো না। হ্যালো ভাই, কি কয় জামাতিদের পয়েন্ট মুখস্থ করো, জামাতিরা কিভাবে কনফিডেন্টলি মিথ্যা কথা বলে একটু কিছুদিন প্র্যাকটিস করো, 6 মাস প্র্যাকটিস করলেই হয়ে যাবে। আমি বললাম তাই নাকি? কয় জামাতের কিছু বক্তব্য মনে করো সবাই জানে যে তার আলবদর রাজাকার আলসামস, কিন্তু তুমি বলবা যে তোমার বাপ মুক্তিযোদ্ধা ছিল। আমি বললাম আমি তো ফেসবুকে লিখে ফেলছি আমার বাপ মুক্তিযোদ্ধা ছিল। জামাত তো ধর্মভিত্তিক রাজনৈতিক দল। ধর্মটা মানুষকে এইভাবে ইয়া করে যে ধার্মিক মানুষ মিথ্যা কথা বলে না। হ্যাঁ, জামাত কিন্তু ধর্মের লেবাস পরে ডাহা মিথ্যা কথা বলে সব। এটা আমি এর সাথে একটু যুক্ত করতে চাই, কিঞ্চিত ডিসএগ্রি করলাম। সেটা হলো আমাদের দেশে মানুষও মিথ্যাবাদী, তার জন্য মিথ্যাবাদীদের প্রশ্রয় দেয়। সত্য এগুলো বললে তো উপরে থুতু দিলে নিচে লাগে। এদেশে জনগণ মিথ্যুক, জানে না এরা। আচ্ছা, বাংলাদেশের কোন জনতাটা জানে না যে ৭১-এ মৌলবীরা মুক্তিযুদ্ধ বিরোধিতা করেছে, মোল্লারা? বাংলাদেশের একটা মাদ্রাসা আছে যেখানে কোনোদিন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছে? আজও কি বাংলাদেশের কোনো মাদ্রাসায় জাতীয় সঙ্গীত গায়, না, বঙ্গবন্ধুর নাম তারা শুদ্ধভাবে নেয়? না। তাইলে আওয়ামী লীগ কেন মেনে 15 বছর ইয়া ক্ষমতা ছিল। এইটাও ওইদিকে তাকায় নাই। মানে কিছু করতে তাইলে পারছে না। তা করতে মানে পারা তাকায় নাই। যাবে না, কারণ এই দেশের জনগণ, এই দেশের মানুষ আসলে আচানক স্বাধীনতা পেয়েছে। বঙ্গবন্ধু মানে অযাচিত হয়ে, মানে তিনি জোর করে আমাদের স্বাধীনতা দিয়েছেন, যার জন্য আজকে এই দশা। এরা এখনো পাকিস্তান এটা পিয়ারি একটাই, ভুলতে হুমায়ুন পারে আজাদ এই কথাটাই তো বলছিলেন। বঙ্গবন্ধু একটা অপ্রস্তুত জাতিকে স্বাধীনতা স্বাধীনতা এনে দিয়েছে। এনে দিয়েছেন। তার জন্য তিনি বইও লিখে গেছেন, বাংলা তার নামে আগে তিনি উপন্যাস লিখে ফেলেছেন। তার কথা কিন্তু সত্য হয়েছে, এবং এটা স্বাভাবিক। কারণ হচ্ছে যে এই দেশের মানুষও, এই দেশের সাধারণ জনগণ মিথ্যুক। আমি আমার জেলার এবং অন্যান্য জেলার যারা ওই যে মসজিদ কমিটির সভাপতি হয়, মাদ্রাসার সভাপতি হয়, তারপর ওয়াজের আয়োজন করে সেটা সভাপতি হয়, মুরব্বী জিজ্ঞেস করতে পারি যে আপনি বলেন তো আমাদের এই অঞ্চলের, মনে করেন জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, যে একটা বড় মৌলবীর নাম বলেন, যে প্রখ্যাত মৌলবীর নাম বলেন, একজন একজন যে যিনি মুক্তিযুদ্ধের পক্ষে ছিল। চুপ থাকে, কেউ কথা বলে না। পরে আমি কয়েকজন মুক্তিযোদ্ধাকে একরকম, শুধু তারা সাধারণ মানুষ না, মুক্তিযোদ্ধারাও বলে না। আমি পরে তো একা একা ছাই দিয়ে ধরতাম মুক্তিযোদ্ধাদের। আমি আঙ্কেল বলতে হবে, কাকা বলতে হবে, জ্যাঠা বলতে হবে, মামু বলতে হবে, খালু বলতে হবে, দাদা বলতে হবে, ঘটনা বলো। কয় এত কথা কইস না, মৌলবীরা কোনদিন মুক্তিযুদ্ধের পক্ষের লোক হয়? কয় ওই